নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, কেন ইউএস ডলার আগামী দিনে দুর্বল হতে পারে আর তার প্রভাব ভারতের অর্থনীতিতে ঠিক কিভাবে পড়তে পারে। হ্যাঁ, নমস্কার। বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ এখন। সম্প্রতি একটা অ্যানালিসিস দেখলাম এই নিয়ে। ঠিক। আমরা যদি দেখি এই যে ডলার ইন্ডেক্স, যেটা ডলারের শক্তি মাপে অন্যান্য কারেন্সির মোকাবেলে, সেটা তো লাস্ট কয়েক মাসে বেশ খানিকটা নেমেছে। প্রায় 110 লেভেল থেকে নেমে 99 এর কাছাকাছি চলে এসছিল। কিন্তু অ্যানালিসিসটা বলছে যে এখান থেকেও ডলার আরও উইকেন করতে পারে। ও, ইন্টারেস্টিং তো। তাহলে আসুন এর পেছনের কারণগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথম কারণটা কি হতে পারে? দেখুন, একটা বড় কারণ যেটা রিপোর্টে বলা হচ্ছে সেটা হলো আমেরিকার কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের টিম, তারা হয়তো একটা উইক ডলার পলিসি চাইতে পারে। উইক ডলার কেন? কারণ ডলার যদি খুব স্ট্রং হয় তাহলে আমেরিকার এক্সপোর্টগুলো যা ওরা বিদেশে বেচে সেগুলো বেশ কস্টলি হয়ে যায়, আর উল্টো দিকে ইম্পোর্ট সস্তা হয়। এতে ওদের যে ট্রেড ডেফিসিট বাণিজ্যে ঘাটতি, সেটা বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। এটা ওনারা আগেও বলেছেন। আচ্ছা, তার নিজেদের এক্সপোর্ট বাড়াতে আর ওই ট্রেড ডেফিসিট কমাতে এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে আর কি। এক্স্যাক্টলি, ঠিক তাই। আর দ্বিতীয় কারণ যদি দেখি, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের পলিসির একটা আনপ্রেডিক্টেবিলিটি। হ্যাঁ, সেটা তো আছেই। যেভাবে হঠাৎ করে ট্যারিফ বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, তাতে গ্লোবাল ট্রেড নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর ফলে কি হতে পারে, অন্যান্য দেশগুলো হয়তো ডলারের ওপর তাদের যে ডিপেন্ডেন্সি সেটা কমাতে চাইবে, যার জন্য ডলারের ওপর একটা বলতে পারেন ন্যাচারাল ডিসকাউন্ট তৈরি হতে পারে, ডিমান্ডটা একটু কমে যেতে পারে। তার গ্লোবাল ট্রেডে ডলারের ওপর যে ভরসা, সেটাতে কি একটু চিড় ধরছে, এরকম একটা ব্যাপার? কিছুটা সেরকমই। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণটা হলো আমেরিকার ফিস্ক্যাল ডেটোরিওরেশন, ওদের আর্থিক অবস্থার অবনতি। ফিস্ক্যাল ডেটোরিওরেশন ঠিক কি বোঝাচ্ছে? দেখুন, কোভিডের পর অর্থনীতিকে সাপোর্ট দিতে গিয়ে ওরা প্রচুর টাকা প্রিন্ট করেছে, প্রচুর লিকুইডিটি ঢেলেছে সিস্টেমে। এর ফলে আমেরিকার যে মোট ঋণ ন্যাশনাল ডেট, সেটা এখন একটা অ্যামেজিং ফিগারে দাঁড়িয়েছে, প্রায় $35 ট্রিলিয়ন। বাপরে, $35 ট্রিলিয়ন! হ্যাঁ, ওদের ডেট টু জিডিপি রেশিও, জিডিপির তুলনায় ঋণের অনুপাত, সেটা এখন প্রায় 130%। অবস্থাটা এমন জায়গায় গেছে যে সরকারকে এখন ঋণের সুদ মেটাতে ইন্টারেস্ট কস্ট বাবদ যা খরচ করতে হচ্ছে, সেটা নাকি ওদের ডিফেন্স বাজেটকেও ছাড়িয়ে গেছে। ভাবা যায়। আচ্ছা, উই লার্ন ইনভেস্টিং তো চেষ্টা করে এই জটিল বিষয়গুলো সহজ করে বোঝাতে। এই বিপুল ঋণ সামলাতে সরকার কি স্টেপ নিতে পারে বলে মনে হয়? এখানেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে। সরকার হয়তো ফাইন্যান্সিয়াল রিপ্রেশন বা ইল্ড কার্ভ কন্ট্রোল এর মতো পলিসির দিকে ঝুঁকতে পারে। যদি বলেন খুব সহজ করে বললে, সরকার হয়তো চেষ্টা করবে ইন্টারেস্ট রেট বা সুদের হারকে একটা নির্দিষ্ট লেভেলের উপরে বাড়তে না দিতে, জোর করে কমিয়ে রাখা আর কি। কারণ ইন্টারেস্ট রেট বেড়ে গেলে তো এই বিপুল পরিমাণ ঋণের বোঝা শোধ করার খরচ আরও বেড়ে যাবে। ও আচ্ছা। যদি সরকার সত্যি এই পথে হাঁটে, তাহলে কিন্তু লং টার্মে ডলারের জন্য আউটলুক বেশ বেয়ারিশ থাকবে, ডলার দুর্বল থাকার সম্ভাবনাই বেশি। বুঝলাম। আমেরিকার এই পুরো পরিস্থিতি আর ডলারের এই সম্ভাব্য দুর্বলতা, এর সোজা প্রভাব তো ভারতের ওপর পড়বে। কি ভালো দিক আমরা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই কিছু পজিটিভ দিক আছে ভারতের জন্য। প্রথমত, ডলার যদি উইক হয়, তাহলে ইন্ডিয়ান রুপি বা আইএনআর ডলারের এগেনস্টে অ্যাপ্রিশিয়েট করতে পারে, শক্তিশালী হতে পারে। এখন যেমন 83-84 চলছে, সেটা কমে 82 বা 81 হতে পারে? হ্যাঁ, সেরকম একটা সম্ভাবনা থাকে, বা অন্ততপক্ষে আরও দুর্বল হবে না। এর ফলে আমাদের ইম্পোর্ট বিল আমদানির খরচ কমবে, বিশেষ করে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, যেটা আমরা প্রচুর পরিমাণে ইম্পোর্ট করি, সেটা সস্তা হবে। আর ক্রুড অয়েল সস্তা হলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি নিয়ন্ত্রণে আসতে সুবিধে হবে। তার তো সাধারণ মানুষের জন্যও এটা ভালো খবর, কারণ তেল সস্তা হলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটাও তো কমতে সাহায্য করবে। একদম ঠিক, এটা একটা বড় পজিটিভ। দ্বিতীয়ত দেখুন, ভারত সরকার বা আমাদের দেশের কোম্পানিগুলো যে বিদেশ থেকে লোন নেয়, এক্সটার্নাল বরোয়িংস, সেগুলো শোধ করাটা সহজ হয়ে যাবে, কারণ ডলার কিনতে কম টাকা লাগবে। এক্স্যাক্টলি। আর ৩ নম্বর পজিটিভ হলো
এফপিআই মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের জন্য। মানে যারা আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। হ্যাঁ, ডলার যদি দুর্বল হয় আর একই সময়ে ইন্ডিয়ান মার্কেট যদি গ্রো করে, তাহলে ভারতে ইনভেস্ট করাটা ওদের জন্য আরও অ্যাট্রাক্টিভ হবে, কারণ ওরা তখন ডাবল বেনিফিট পাবে। একদিকে মার্কেট রিটার্ন মানে শেয়ারের দাম বাড়ার লাভ, হ্যাঁ, আর অন্যদিকে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন মানে রুপি শক্তিশালী হওয়ার লাভ। বাহ, তাহলে তো ভারতের দিক থেকে দেখলে বেশ কয়েকটা বড় সুবিধে রয়েছে। কিন্তু সবকিছুরই তো একটা অন্য পিঠ থাকে, কোনো নেগেটিভ দিক নেই? আছে তো, নিশ্চয়ই আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসবে এক্সপোর্টারদের জন্য। এক্সপোর্টার মানে যারা জিনিস বিদেশে বিক্রি করে। হ্যাঁ, কারণ রুপি যদি স্ট্রং হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মানে ইন্ডিয়ান গুডস উইল বিকাম কস্টলিয়ার। ফলে ওদের কম্প্যাটিটিভনেস মানে প্রতিযোগিতার ক্ষমতা সেটা কমে যেতে পারে। আর তাছাড়া প্রতি ডলার এক্সপোর্ট করে ওরা আগে যত টাকা পেত এখন তার চেয়ে কম টাকা পাবে, মানে ওদের প্রফিট মার্জিন কমে যাবে। এটা তো একটা চিন্তার বিষয়, বিশেষ করে আমাদের আইটি আর ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য। ঠিক, ধরা যাক একজন সফটওয়্যার এক্সপোর্টার আগে $1000 আয় করে 8400 টাকা পেতেন। রুপি স্ট্রং হয়ে 81 হলে উনি পাবেন $8100 টাকা, মানে সোজা $300 টাকা কম প্রতি $100। বুঝলাম। আর কিছু নেগেটিভ দিক? আরেকটা হলো রেমিটেন্স, মানে বিদেশ থেকে আমাদের দেশের লোকেরা যে টাকা পাঠান। হ্যাঁ, প্রচুর মানুষ তো পাঠান। ডলার দুর্বল হলে সেই ডলার যখন টাকায় কনভার্ট হবে তখন টাকার অঙ্কে পরিমাণটা কমে যাবে। আরেকটা ইনডাইরেক্ট এফেক্ট হলো গোল্ড প্রাইস মানে সোনার দাম। সাধারণত দেখা যায় যখন ডলার উইক হয় তখন গোল্ড প্রাইস অ্যাপ্রিশিয়েট করে, মানে সোনার দাম বাড়ে। কেন? কারণ অনেকে তখন ডলারের থেকে টাকা সরিয়ে সোনাতে ইনভেস্ট করে একটা সেফ হেভেন অ্যাসেট হিসাবে। আর ভারত তো প্রচুর পরিমাণে সোনা ইম্পোর্ট করে। ঠিক। তাই সোনার দাম যদি আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় তাহলে আমাদের ইম্পোর্ট বিল আবার বেড়ে যেতে পারে। এটা কিন্তু একটা নেগেটিভ কনজিকুয়েন্স। তাহলে যদি সামারি করি, ডলার দুর্বল হলে ভারতের জন্য যেমন কিছু বড় সুবিধে আছে, যেমন ইম্পোর্ট সস্তা হওয়া, ইনফ্লেশন কমার সম্ভাবনা, এফপিআই ইনফ্লো বাড়া, লোন রিপেমেন্ট সহজ হওয়া, তেমনি কিছু অসুবিধেও আছে। বিশেষ করে এক্সপোর্টারদের সমস্যা, রেমিটেন্স ভ্যালু কমা আর সোনার দাম বাড়ার একটা ঝুঁকি। একদম ঠিক বলেছেন, দুটো দিকেই খুব গুরুত্বপূর্ণ। তবে শেষে একটা কথা ভাবার মতো। বলুন। এইসব অ্যানালিসিস তো এখনকার ডেটা আর পরিস্থিতির ওপর ভিত্তি করে, কিন্তু যদি ডলার সত্যি লং টার্মে একটা উইক ট্রেন্ড দেখায় তাহলে সেটা কি গ্লোবাল ট্রেডের পুরো ডাইনামিক্সটা কি বদলে দিতে পারে? মানে ডলারের যে একাধিপত্য সেটা কি কমতে পারে? আর সেই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের অবস্থানটা কোথায় থাকবে? ভারত কি এই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে নিজের গ্লোবাল স্ট্যান্ডিং আরও ইমপ্রুভ করতে পারবে? এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে খুব ইন্টারেস্টিং হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা নিয়ে ভবিষ্যতে আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে আরও আলোচনা করতে পারি। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই পুরো বিষয়টা, ডলারের দুর্বলতা এবং ভারতের উপর তার প্রভাব, এটা আপনাদের বুঝতে সাহায্য করেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। শোনার জন্য উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আলোচনাটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।